হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম তের প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাওয়ায় ও বাড়ি চলে এসেছিল এবং ডক্টরও ডাকা হয়েছিল এবং ডক্টর জানায় তে এখন প্রেগনেন্ট। তো চলো পার্ট 2 শুরু করা যাক। জিন থেকে জিজ্ঞেস করলো, তে তোমার সঙ্গে কি জাঙ্কুক 7 থেকে 8 সপ্তাহ আগে দেখা করতে এসেছিল? জিন এবং তের সব বন্ধুরা জানে তে জাঙ্কুককে কতটা পছন্দ করে, তাই জিন বুঝতে পেরেছিল তে এতটা ক্লোজ শুধুমাত্র জাঙ্কুকের সঙ্গেই হতে পারে। তে এখন এম্বারেস ফিল করছিল, কিন্তু তার থেকেও বেশি ও কনফিউজ ছিল। তে বলল, কিন্তু এটা কি করে সম্ভব? লিসা বলল, আমি বুঝতে পারছি এটা আনকমন, বাট এটা ইম্পসিবল না। আমি আমার জীবনে এরকম আরও একটা কেস দেখেছি, এই জন্যই আমি এটা বলতে পারছি এটা পসিবল। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই তোমার মধ্যে একটা ওয়ার্ম ডেভেলপ হচ্ছে। তোমার কি মনে আছে তোমার যখন 12 বছর বয়স ছিল তখন তোমার একবার ব্লিডিং হয়েছিল? তখন তোমার মা তোমাকে আমার কাছে নিয়ে আসে এবং আমি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি তুমি একটা স্পেশাল কিড, যে মেল হওয়া সত্ত্বেও প্রেগনেন্ট হতে পারবে। লিসা এসব তেকে জানানোর পর জিনের দিকে তাকিয়ে বলল, তে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করো, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। জিন লিসাকে এগিয়ে দিয়ে আসতে চাইলে লিসা বলে, তোমার এখন তের পাশে থাকা উচিত, ওকে বোঝানো উচিত, আমি একা চলে যেতে পারবো। তের এখন কেয়ারের প্রয়োজন, ওর কেয়ার করো বলে লিসা চলে যায়। লিসা চলে যাওয়ার পর তে জিনকে জিজ্ঞেস করলো, মম এটা কি সত্যি? হ্যাঁ তে, এটাই সত্যি। আমি আসলে কাউকে জানাতে চাইনি, কারণ আমি চাইনি তোমাকে সবাই আলাদাভাবে ট্রিট করুক। আর আমি তোমাকে এই কথাগুলো জানাইনি তার কারণ আমার মনে হয়েছিল তুমি এখনো ছোট আছো আর হয়তো আমার কথাগুলো তুমি বুঝতে পারবে না, কিন্তু আমি ভাবতে পারিনি এই কথাটা তুমি এভাবে জানতে পারবে। তে মাথাটা নিচু করে জিনকে বলল, মম অ্যাকচুয়ালি আমি জনকুককে ভালোবাসি। জিন একটু হেসে বলল, আমি জানিতে, আর আমি তোমার জন্য খুব খুশি। এবার আমাকে একটা কথা বলো, জনকুক কি এ ব্যাপারে কিছু জানে? আমি শুনেছিলাম ওর সঙ্গে তুমি দেখা করেছো। তে বলল, ইয়েস মম, বাট ওর সঙ্গে আমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাকে ছেড়ে চলে গেছে। বাট আমি জানি ওর সঙ্গে আমি সামনাসামনি কথা বললে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ও তো আমার সামনেই আসতে চাইছে না। আমি জিমিনকে বলেছি ওকে খুঁজতে, কিন্তু কিছুদিন পর থেকে আমি নিজের কন্ডিশন সবার থেকে লুকাতে পারবো না। আর ততদিনের মধ্যে যদি আমি বিয়ে না করতে পারি তাহলে আমাকে কাজ থেকে লিভ নিতে হবে। জিন বলল, তে তুমি কি বিশ্বাস করো তোমাকে জনকুক বিয়ে করবে? এত বড় সত্যি কি সে মেনে নিতে পারবে? তে বলল, আমি ওকে বিশ্বাস করি। ওর সঙ্গে আমি কথা বলে আমাদের মধ্যে সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং শেষ হয়ে যাবে আর ও আমাকে অ্যাকসেপ্ট করবে এইভাবেই। জিন বলল, আমার মনে হয় জিমিনের সঙ্গে জেহবকেও তুমি জনকুকে খোঁজার দায়িত্ব দাও। তে বলল, ওকে মম, আমি জেহবের সঙ্গে কথা বলবো। তারপর জিন তের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তেকে বিশ্রাম নিতে বলে ও চলে যায়। জিন চলে যাওয়ার পর তে ওর পেটে হাত দিয়ে একটু হাসলো। ও এখনো ভাবতেই পারছে না যে ও সত্যিই জনকুকের বেবি ক্যারি করছে। তারপর তে জেহবকে ফোন করে ওর ঘরে আসতে বলে। জেহব ছিল তের ম্যানেজার। জেহব ছিল অনাথ। একটা কার অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যায়। জেহব যে কোনো উপায়ে বেঁচে গেছিল। আসলে ওর মাই ওকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু ওর মা ওকে বাঁচাতে গিয়ে খুব বাজেভাবে আঘাত পেয়ে মারা যায়। জেহব তখন অনেক ছোট, ও যে কোনো উপায়ে কার থেকে বেরিয়ে এসে মা বাবা বলে চিল্লাচ্ছিল আর খুব কাঁদছিল। তখন পাশ থেকে তের বাবা মারা ক্রস করছিল গাড়ি নিয়ে। জেহবকে ওইভাবে কাঁদতে দেখে তের বাবা মা ছুটে যায় জেহবের কাছে। ওরা দেখতে পায় ওর বাবা মা স্পট ডেড হয়ে গেছে। পুলিশের খবর আর হাসপাতালে নিয়ে যাওয়া সমস্ত কিছুই তের বাবা মা করেছে। তারপর থেকে জেহব তের মা বাবার কাছে মানুষ হয়েছে। তের বাবা মা কখনোই তে আর জেহবের মধ্যে ভেদাভেদ করেনি, দুজনকেই নিজের সন্তান হিসেবে মানুষ করেছে। আর যবে থেকে জেহব তেদের বাড়ি আসছে তবে থেকেই তে জেহবকে ছোট ভাইয়ের মতো আগলে রাখে। জেহবকেও তের বাবা মা এমন শিক্ষা দিয়েছিল যে জেহব হামেশাই ওই কোম্পানিটা চালাতে পারত, কিন্তু জেহব কোনোদিনই সেটা চায়নি। সে চেয়েছিল পিছন থেকে এই পরিবারকে সবসময় রক্ষা করতে, কারণ সে জানে এই পরিবার তার জন্য কতটা করেছে। কিছুক্ষণ পর জেহব তের ঘরে আসে। জেহবকে দেখে তে ওকে ডিনারের জন্য ইনভাইট করে। তারপর ওরা দুজন একসঙ্গে ডিনার করে। ডিনার শেষ হওয়ার পর জেহব ওদের দুজনের বাসনগুলো নিয়ে রেখে আসে। জেহব আবার যখন ফেরত আসে তখন তে বলে, জেহব আমি তোমাকে কিছু বলতে চাই, আমার তোমার হেল্প দরকার। তুমি জানো আমার শরীর ভালো নেই। জেহব বলল,
হ্যাঁ, তো কি হেল্প দরকার বলো, আমি সবসময় তোমাকে হেল্প করব। তে হেজিটেট করে বলে আমি প্রেগনেন্ট। যেহব কথাটা শুনে শকড হয়ে যায়। তে বলে আমি জানি এটা শকিং নিউজ, বাট এটাই সত্যি, আমিও এটা শুনে শকড হয়েছিলাম। তারপর তে জেহবকে পুরোটা এক্সপ্লেন করে। তারপর তে বলে আমি জানি তোমার আমাকে ডিসকাস্টিং ফিল হচ্ছে, তাই না? তারপর জেহব তের কাছে এসে ওকে হাগ করে বলে আমি তোমাকে কখনো ঘেন্না করতে পারি না। আই এম সো হ্যাপি, বাট আমি একটু অবাক হয়েছিলাম কারণ এটা আমার কাছে নতুন, কিন্তু তাই বলে আমি তোমাকে ঘেন্না করতে পারি না। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, এটা কি জানকুকের বেবি? তে বললো হ্যাঁ। যেও বললো তো জানকুকে সবটা জানে? তে বলে ওর আর আমার মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ও হয়তো ভাবছে আমি ওর উপর রেগে আছি, কিন্তু আমি ওর উপর রেগে নেই। যেহব জিজ্ঞেস করলো কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তে? তে ওর আর জানকুকের প্রাইভেট কথা কাউকে বলতে চায়নি, তাই জন্য জেহবকে বলল ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো ও ভাবছে আমি হয়তো ওকে ঘেন্না করি, ওকে হয়তো আমার চারপাশে কখনোই দেখতে চায় না, এই জন্য ও এখান থেকে চলে গেছে। আমি ওকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমি ওকে পাচ্ছি না। এমনকি জিমিনও খোঁজার চেষ্টা করছে, কিন্তু জানকুকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যেও বলল তে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার জন্য ওকে ঠিক খুঁজে আনবো। তে বলল যেও তুমি যদি ওকে খুঁজে পাও তাহলে তুমি ওকে বলো না আমি প্রেগনেন্ট, এই কথাটা আমি নিজে ওকে বলতে চাই। যেও বলল অফকোর্স তে, আই আন্ডারস্ট্যান্ড। তে জেওপের মাথায় হাত বুলিয়ে বলল তুমি অনেক তাড়াতাড়ি আঙ্কেল হবে। আমি তোমাকে আরো কিছু বলতে চাই যেও, তুমি জানো আমার এই কন্ডিশনটা দেখে এখন কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু 1-2 মাস পর থেকে আমি আর এই কথাটা লুকিয়ে রাখতে পারবো না। আমার বডিতে অনেক চেঞ্জ হবে, আর ততদিনে আমি যদি জানকুককে খুঁজে না পাই, ওর সঙ্গে বিয়ে না করি, তাহলে আমাকে বিজনেস থেকে লিভ নিতে হবে, হয়তো সিইওর পথ আমাকে ছেড়ে দিতে হবে। যে হোক, আমি চাই তুমি এই পথটা গ্রহণ করো, কারণ আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে কখনোই বিশ্বাস করতে পারি না, আর তুমি এই পদের জন্য যোগ্য। অ্যাকচুয়ালি আমার থেকে ভালো তুমি এই কোম্পানিটা সামলাতে পারবে। তে জেহপের হাত ধরে বলল জেহপ প্লিজ তুমি আমাকে এবারে না বলো না। জেহপ বলল ইয়েস তে, আমি এবারে না বলবো না, আমি রেসপন্সিবিলিটি নেব, তোমাকে আমি সাহায্য করব। তুমি আমাকে এত ভালোবাসো, এই পরিবার আমাকে এত ভালোবাসে, এত কিছু দিয়েছে, আমি তোমাদের কখনোই নিরাশ করব না। আর আজ থেকে তুমি রেস্ট নাও, আমি সমস্ত কিছু সামলে নেব, আর তোমার জানকুককেও আমি তোমার কাছে ফেরত এনে দেবো, আই প্রমিস। তে বলল যে হোক, ওকে খুঁজে পেলে ওর উপর রাগ করো না, আমাদের দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমিই দায়ী, কারণ আমি নিজের ফিলিংসটা এক্সপ্রেস করতে পারিনি। যখন আমি ওকে কিছু বলতেই পারিনি, ও কি করে বুঝবে আমার কথা। যেও তুমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না, আর যদি তুমি ন্যান্সিকে জানাতে চাও তো জানাতে পারো, কিন্তু ওকেও বলে দিও কাউকে যেন কিচ্ছু না বলে। জেহব ন্যান্সির কথাটা শুনে একটু ব্লাশ করলো, কারণ জেহব ন্যান্সিকে ভালোবাসে। তারপর জেহব আর জিমিনের সঙ্গে ন্যান্সি ও জনকুককে খুঁজতে শুরু করে। ন্যান্সি হলো সুগা আর জনকুকের বোন। ওরা সমস্ত জায়গা খোঁজে যেখানে জনকুক যেতে পারে, এমনকি ওরা সব জায়গা চিঠি পাঠিয়ে রেখেছিল, যদি জনকুকের কোনো খোঁজ পায় তাহলে এই চিঠিটা তাকে দেওয়ার জন্য। কিন্তু সমস্ত জায়গা থেকেই ওদের কাছে রিপ্লাই এসেছিল যে তারা কখনোই জনকুককে দেখেনি। কিন্তু সুগা চিঠির কোনো রিপ্লাই দেয়নি, না বলেছে জনকুকের সঙ্গে ওর কন্ট্যাক্ট হয়েছে, আর এটাও বলেনি যে ওর সঙ্গে জনকুকের কোনো কন্ট্যাক্ট হয়নি। আর ন্যান্সি ও দাদাকে ভালো করে চিনতো। ন্যান্সির ডাউট হয়েছিল জনকুক হয়তো ওর দাদার কাছেই আছে। ন্যান্সি বলল এবার আমি পুরো শিওর জনকুক সুগাদার কাছেই আছে। যেহব ন্যান্সিকে জিজ্ঞেস করলো তোমার এটা কেন মনে হচ্ছে? আর তে নিজে গেছিল সুগার বাড়িতে জনকুককে খুঁজতে, কিন্তু সুগা জানিয়েছিল ওর ওখানে জনকুক যায়নি। ন্যান্সি বলল তুমি আমার দাদাকে চেনো না, ও আমাকে সত্যি না বলুক কিন্তু কখনোই আমাকে মিথ্যে বলবে না, তাই জন্যই ও এখনো আমার চিঠির কোনো রিপ্লাই দেয়নি। যেও বলল তাহলে আমাদের এক্ষুনি সুগার বাড়ি যাওয়া উচিত। তারপর তিনজনে সুগার বাড়ি পৌঁছে যায়। সুগা ন্যান্সিকে জিজ্ঞেস করে ন্যান্সি এটা কি হচ্ছে? ন্যান্সি সুগাকে জিজ্ঞেস করে দাদা জনকুকদা এখানেই আছে তাই না? তুমি ওকে লুকিয়ে রেখেছো তাই না? জিমিন বলে প্লিজ মিস্টার সুগা, আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন, এটা অনেক আর্জেন্ট ম্যাটার, আপনি কি এই লেটারটা জনকুককে দিতে পারবেন? সুগা বলল আরে ও যদি এখানে হতো তাহলে তো আমি লেটারটা ওকে দিতে পারতাম, ও এখানে নেই, আমি এটা আগেও বলেছি। এবার জেহব, ন্যান্সি আর জিমিন নিজেরা প্ল্যানিং করে। ন্যান্সি বলল যদি জনকুকদা এখানে থাকে
আর ও যদি তোমাদের দেখতে পায় তাহলে ও হয়তো ভাববে তোমরা দুজন ওকে তের কাছে নিয়ে যেতে এসেছো। কিন্তু তোমরা দুজন যদি এমন কিছু করো যে জাঙ্কুক তোমাদের সাহায্যের জন্য আসলো, তাহলে কিছু হতে পারে। এটা শুনে জিমিন আর জেও বুঝতে পারে ওদেরকে কি করতে হবে। ওরা নিজেদের মাথা ধরে জোরে জোরে চিল্লাতে শুরু করলো। জিমিন আর জেহব দুজনেই চিৎকার করে বলছিল, জাঙ্কুক প্লিজ আমাদের হেল্প করো। ন্যান্সি আর সুগা নিজেদের কান বন্ধ করে নেয়, কারণ ওরা দুজন প্রচন্ড জোরে চিৎকার করছিল। আশেপাশের অনেক লোক বাইরে চলে এসেছিল। সুগা ন্যান্সিকে বলে, এরা দুজন কি করছে, এদেরকে থামতে বলো। ওরা দুজন চিৎকার বন্ধ করে না, আর এমন দেখাতে লাগে যে ওদের প্রচন্ড কষ্ট হচ্ছে। তারপর জাঙ্কুক ছুটে বাইরে এসে ওদের দুজনকে বলে, জেহব, জিমিন, তোমাদের কি হয়েছে? তোমরা কি ঠিক আছো? জেহব নিজের পকেট থেকে একটা লেটার বের করে জাঙ্কুকের হাতে দিয়ে বলে, জাঙ্কুক তোমাকে এক্ষুনি এই লেটারটা পড়তে হবে। জাঙ্কুক এবার একটু রেগে গিয়ে জেহবের দিকে তাকায়। জেহব হাঁটু গেড়ে বসে বলে, জাঙ্কুক এটা আর্জেন্ট, তোমাকে এটা পড়তেই হবে। জাঙ্কুক বলে, প্লিজ জেহব এটা করো না, আমি অবশ্যই পড়বো। জাঙ্কুক লেটারটা রিড করে ও প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ লেটারে লেখা ছিল তের প্রচন্ড শরীর খারাপ আর জাঙ্কুক একমাত্র তেকে হেল্প করতে পারবে। জাঙ্কুক জেহবকে জিজ্ঞেস করলো, জেহব তের কি হয়েছে? জেহব বলল, জাঙ্কুক তের আর্জেন্টলি তোমাকে দরকার, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। জাঙ্কুক আর দেরি না করে ওদের তিনজনের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তারপর ওরা গাড়িতে করে তের বাড়ির উদ্দেশ্যে যায়। সো আর্মিস, আজ এটুকুই। তোমাদের গল্পটা কেমন লাগছে আমাকে প্লিজ জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। লাভ ইউ সো মাচ। বাই বাই।